হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুপ্রিম কোর্টের একটা বড় রায়, ঐতিহাসিক রায় আসতে চলেছে কালকে। এসএসসি মামলায় যে 26,000 টিচার রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, সেটা প্যানেল ক্যান্সেল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। এবং পরবর্তীকালে যখন গভর্নমেন্ট এসএলপি ফাইল করে, দেন সুপ্রিম কোর্ট সেই রায়ের রেসপেক্টে এসএসসির কাছে যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু চেয়েছে। আর কালকে সেই যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু এসএসসিকে কিন্তু জমা করতে হবে। সো এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব যে আদৌ কি এসএসসির পক্ষে সম্ভব সেই যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করার ক্ষেত্রে, বা সুপ্রিম কোর্টের কী রায় আসতে চলেছে, পসিবিলিটি কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বুঝতেই পারছো, যোগ্য অযোগ্যের যদি তালিকা যদি এই মুহূর্তে এসএসসি সুপ্রিম কোর্টকে দিতে না পারে, তাহলে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু কোনো অপশান কিন্তু থাকবে না। তো সুপ্রিম কোর্টে তথ্য পেশ করবে এসএসসি, এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু এসএসসির যে চেয়ারম্যান তিনি কিন্তু অলরেডি বলেছেন যে যোগ্য অযোগ্যের তালিকার যা কিছু ডিটেলস, পরিসংখ্যান, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে দেওয়া হবে। তো বেসিক্যালি গল্পটা কী হয়েছে তোমরা জানো, 2016 সালের যে প্যানেল ছিল, যে টিচার রিক্রুটমেন্টের যে প্যানেল ছিল, শুধুমাত্র টিচার নয়, তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি, এই দুটো নিয়ে উচ্চ আদালতে মানে কলকাতা হাইকোর্টে কিন্তু ডিভিশন বেঞ্চে রায় আসে। আর ডিভিশন বেঞ্চে কিন্তু বলে দেয় যে যোগ্য অযোগ্যের যে কে যোগ্য আর কে অযোগ্য, এই তালিকা তৈরি করা সম্ভব নয়, বা বেছে ওঠা সম্ভব হচ্ছে না। অনেকবার এসএসসিকে এটা নিয়ে বলা হয়েছে, কিন্তু সেই এসএসসি কিন্তু কোনোভাবে কিন্তু কোনো প্রপার নির্দেশ কিন্তু দিতে পারেনি। তাই দুধের মধ্যে থেকে জলকে আলাদা করা অসম্ভব হচ্ছে, কলকাতা হাইকোর্ট কিন্তু এই রায়ে কিন্তু উল্লেখ করেছিল। তাই জন্য সম্পূর্ণ প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তোমরা জানো এটা অনেক বড় একটা ঐতিহাসিক জাজমেন্ট, কিন্তু কারণ কি অনেক বেশি কঠোর হয়ে জাজদেরকে কিন্তু এই জাজমেন্টটা দিতে হয়। বাট সেখানে জাজদের কাছে কিন্তু কোনো অপশান ছিল না, নিরুপায় ছিল, তাই জন্য বাধ্য হয়ে কিন্তু এই রায় দিয়েছিল। এবং যার কারণে প্রায় 25,753 জন চাকরিহারা হয়ে যায়। অর্থাৎ এই মুহূর্তে তাদের চাকরি রয়েছে, বাট কোর্টের নির্দেশ যদি বলবৎ হয় তাহলে কিন্তু তাদের চাকরি আর থাকছে না। পরবর্তীকালে যখন এসএসসির কাছে এই জিনিসগুলো যায়, এসএসসি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রায়ের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু কেস ফাইল করে, এসএলপি ফাইল করে, এবং সুপ্রিম কোর্ট এসএসসিকে বলে যে যোগ্য অযোগ্যের টোটাল রোল নম্বর সহ ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল, অর্থাৎ পুরুষ এবং মহিলা নাম্বার সব কিছু কিন্তু তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে, হলফনামা দিতে, এটা কিন্তু বলা হয়েছে। এবার আমি একটা কথা বলি, এসএসসি কিন্তু এর আগেও বারবার বলেছে যে আমরা যোগ্যদের তালিকা প্রকাশ করেছি, যোগ্যদের তালিকা বারবার দিয়েছি, কারা অযোগ্য সেটা আমরা খুঁজে পেয়েছি, আমাদের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে যোগ্য অযোগ্য আলাদা করে বের করা। কেন বের করা সম্ভব নয়, এখানেই কিন্তু কোয়েশ্চেন আসে। সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি বলেছে যে আমরা তিনবার এরকম যোগ্য অযোগ্যের তালিকা দিয়েছি, বাট হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেনি। কেন অ্যাকসেপ্ট করেনি? বিকজ অফ দ্যাট এখানে অনেকগুলো জিনিস কিন্তু আছে। কি জিনিস আছে দেখো, কোন প্রার্থী যোগ্য আর কোন চাকরি প্রার্থী অযোগ্য, এই বিতর্কের মধ্যেই কিন্তু এসএসসির তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে যোগ্য অযোগ্যের চিহ্নিতকরণ কিন্তু সম্ভব। ঠিক আছে, সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে আপাতত স্কুল সার্ভিস কমিশন স্রেফ পরিসংখ্যান পেশ করবে যে কতজন অযোগ্য আছে। এবং এখানে কিন্তু একটা জিনিস স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান তিনি বলেছেন যে অযোগ্যদের তালিকাটা বাদ দিলেই বাকি যারা পড়ে আছে তারা কিন্তু যোগ্য। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন, যে বাকি যারা পড়ে আছে তারা যে যোগ্য, সেটা প্রুফ হবে কিভাবে, সেটা প্রমাণ হবে কিভাবে তারা যোগ্য? ঠিক আছে, এবার আমি এখানে একটা কথা বলি, এই যে সংখ্যা তত্ত্ব যেটা অযোগ্য প্রার্থীদের পরিসংখ্যান সুপ্রিম কোর্টে যেটা জমা করতে চলেছে, এর ফলে আদৌ কিছু রেজাল্ট কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ তোমরা জানো সুপ্রিম কোর্ট কিন্তু দুটো আলাদা আলাদা কিন্তু ডিভিশন করে কিন্তু বলেছে যে যোগ্যর তালিকা দিতে হবে, অযোগ্যের তালিকা দিতে হবে। কিন্তু যোগ্য তালিকা অযোগ্য তালিকা বাছাই করা সম্ভবই নয়। অযোগ্য যারা রয়েছে তাদেরকে বাছা সম্ভব আছে, কারণ তাদের অলরেডি কিন্তু বিভিন্ন কারণে তাদের অ্যালিগেশন এসছে, তাদের ওএমআর শিটে ডিসপিউট এসছে, এই ডিটেলসটা পাওয়া সম্ভব হয়েছে। সিবিআই কিছু ওএমআরকে রিকভার করেছে, কিন্তু সেই ওএমআরের বেসিসে 25,000 জনকে কিন্তু কোনোভাবে কিন্তু যোগ্য বলে প্রমাণ করা যাবে না। কেন না, এই যে পুরো সিস্টেমেটিক যে স্ক্যামটা হয়েছিল, এই স্ক্যামে সমস্ত ওএমআর শিটকে কিন্তু নষ্ট করা হয়েছে, এবং সেই ওএমআরগুলোকে যেগুলো স্ক্যান করা হয়েছিল সেই স্ক্যান কপিও সিস্টেমে নেই, অর্থাৎ সেই স্ক্যান কপিও নষ্ট করা হয়েছে। তাহলে এবার বলো যে কিভাবে প্রুফ হবে যে মানুষটা ওএমআর, যার ওএমআরই নেই,
যে সে কত অ্যাটেম্প্ট করেছে সেটাই তার ঠিকঠাক করে এসএসসি দিতে পারবে না, তাহলে যোগ্য কিভাবে প্রমাণ হবে যে সে আদৌ সে যোগ্য, সে এক্সামের জন্য কিন্তু এক্সামে কিন্তু ক্লিয়ার করেছে। তো তাই জন্য এসএসসির পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয় এই মুহূর্তে যোগ্য আর অযোগ্যকে আলাদা করা। শুধুমাত্র এসএসসি যেটা দিতে পারবে যে পরিমাণ করাপশান হয়ে অযোগ্যের যে তালিকা সেটা কিন্তু এসএসসির পক্ষে দেওয়া সম্ভব, বাট যোগ্যের তালিকা কিন্তু দেওয়া সম্ভব নয়। এসএসসি বলছে আমরা অযোগ্যতাকে দেব, বাকি যারা পড়ে থাকবে তারা যোগ্য হয়ে যাবে। এটা তো সম্ভব না, এটা কোর্টে কখনো কিন্তু ভ্যালিড হবে না। তার মানে এটা একদম 100% শিওর কালকের যে কোর্টে রায় আসতে চলেছে সেখানে হয় এই জিনিসটার উপরে আরও সেকেন্ড ইনভেস্টিগেশনের কথা কোর্ট বলবে। এছাড়া এটা হতে পারে যে হাইকোর্টের যে রায় দেওয়া আছে সেই হাইকোর্টের রায়টাকে কিন্তু বলবৎ করার জন্য বলে দিতে পারে। কেন না, দেখো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেন, সুপ্রিম কোর্টে আশ্বস্ত করে বলা হবে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বিভাজন করা সম্ভব। যে সকল প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই পরিসংখ্যান শীর্ষ আদালতে দেবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো কিছু প্রবলেম নেই, তো তাদের পরিসংখ্যানটা দেওয়া হবে যে ধরো সামথিং 20,000 জন তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। কিন্তু তার মানে সে যোগ্য সেটা তো প্রমাণ হওয়া সম্ভব নয়, কারণ তার ওএমআর সিটই তো নেই, তো কিভাবে সম্ভব, তাই না? তো এরপরে সুপ্রিম কোর্টের যা নির্দেশ আসবে সেই নির্দেশ আমরা পালন করব। তার মানে বুঝতেই পারছো এসএসসির কাছে কোনো অপশানই নেই যোগ্য এবং অযোগ্যের তালিকাকে আলাদা করে দেওয়ার, কারণ এসএসসির কাছে ওএমআরই নেই, তো কী করে যোগ্য অযোগ্য আলাদা করবে, তাই না? এখন কোন জিনিসটা করার দরকার, এসএসসি চাইলে একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে অযোগ্যের যে টোটাল তালিকা সেটা প্রকাশ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যারা যোগ্য ছিল তাদের তালিকাও কিন্তু আলাদাভাবে প্রকাশ করতে পারে। কিন্তু সেই সদিচ্ছাটুকু গভর্নমেন্টকে নিতে হবে যে গভর্নমেন্ট কারাপশান করেছে, তাদের মধ্যে অযোগ্য এতজন আছে, যোগ্য এতজন আছে, তাকে ডিভিশন করা সম্ভব, তাকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করা সম্ভব, তবেই কিন্তু সেটা সম্ভব হবে। কিন্তু যদি সেটা সম্ভব না হয় সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যে রায়টা আছে সেই রায়টাকে কিন্তু বলবৎ রাখবে। কেন না, সুপ্রিম কোর্ট এর আগেও কিন্তু এই সেম সিস্টেমের কিন্তু সামনাসামনি হয়েছিল, ঠিক আছে? সেম সিস্টেমের সামনাসামনি হয়েছিল। দিল্লি হাইকোর্টের কিন্তু একটা দিল্লি গভর্নমেন্টের আন্ডারে 2016 সালে একটা এক্সাম হয় হেড ক্লার্কশিপের জন্য, হেড ক্লার্ক যেটা রয়েছে তার রিক্রুটমেন্ট হয়েছিল। তার টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশন হয়। এই টায়ার 1 টায়ার 2 এক্সামিনেশনে প্রচুর ঘোটালা হয় এবং সেমভাবে সিস্টেমেটিকভাবে কিন্তু তাদের সমস্ত ওএমআরকে নষ্ট করে দেওয়া হয়, স্ক্যান কপিকে নষ্ট করে দেওয়া হয়, একটা সিস্টেমেটিক করাপশান হয়। তখন সুপ্রিম কোর্ট এই সেম বেঞ্চ জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ, যেটা এসএসসি মামলাটাকেও দেখছে, সেম বেঞ্চ দাবি করেছিল যে সিস্টেমেটিক যদি ফ্রড হয় কোনো এক্সামে, ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু ওই এক্সামের পুরো প্যানেলটাকে কিন্তু ক্যান্সেল করতে পারে। তার মানে বুঝতেই পারছো গতবারের বেঞ্চ যা রায় দিয়েছিল সেম বেঞ্চ কিন্তু এইবারেও কিন্তু সেমভাবে কিন্তু সিস্টেমেটিক কারাপশানের সামনাসামনি হচ্ছে। কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, কুন্তল থেকে শুরু করে বাকি সবাই কিন্তু জেলে আছে যারা করাপশানের সঙ্গে কানেক্টেড। সিবিআই ইনভেস্টিগেশন করে যে এজেন্সিকে দেওয়া হয়েছিল ওএমআর চেকিংয়ের জন্য সেও জেলে আছে। তো এই সমস্ত কিছু যখন দেখতে পাচ্ছে অলরেডি কোর্ট যেটা অবজার্ভ করছে যে সিস্টেমেটিক কারাপশান হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু প্যানেল ক্যান্সেল করার কিন্তু পুরো অধিকার কিন্তু কোর্টের কাছে কিন্তু রয়েছে। দ্যাটস ওয়াই হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল। আমার মনে হয় সুপ্রিম কোর্টও কালকে কিন্তু সেই অবজারভেশনের উপরেই কিন্তু ফোকাস করবে, কারণ এসএসসি যদি প্রপারলি এটা না দিতে পারে তাহলে কিন্তু সেম হাইকোর্টের যে রায় সেটাই কিন্তু বলবৎ হতে চলেছে। যদিও এটা দুঃখের, বাট কিছু অপশান নেই। এখানে কিন্তু যারা অনেক জেনুইন স্টুডেন্ট ছিল, তারা যারা জেনুইন পরীক্ষা দিয়ে পেয়েছিল, তারা অনেক প্রবলেমের সামনাসামনি হবে। বাট সিচুয়েশান এটাই দাঁড়িয়েছে। এখন যদি আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকি তখন কোর্টের কাছেও কিছু অপশান থাকবে না। হোপফুলি ভিডিওটা বুঝতে পারলে, ভিডিওটাতে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের কমেন্ট জানিও, আর মাস্ট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।